সংস্কার কমিশনের সুপারিশ আইন ও নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করবে বলছে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ চাই এনসিপি। 16 বছর বয়স হলেই ভোটাধিকার প্রস্তাব, প্রার্থিতার বয়স 23 করার সুপারিশ। তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে। সংস্কার শেষে নির্বাচন চায় খেলাফত মজলিস। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে লেবার পার্টি। দ্রুতই ঐকমত্য সম্ভব বললেন আলী রিয়াজ। এক প্রতিষ্ঠানের নামে একটি গণমাধ্যমের বেশি নয়। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ জমা, মালিকদের জবাবদিহিতা নিশ্চিতের প্রস্তাব। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চের গণসংযোগ। একই দাবিতে রাজপথে জুলাই আন্দোলনে আহতরা, দ্রুত ব্যবস্থার দাবি। মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসন ও পুলিশের নানা ব্যবস্থা। পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাটের রুটের প্রস্তুত ঘাট কর্তৃপক্ষ। এবং বিপর্যয় কাটিয়ে পুরো দমে চালু বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর লন্ডনের হিথ্রো। ভোগান্তি কাটতে সময় লাগবে, তদন্তে মেলেনি নাশকতার প্রমাণ। দর্শক, আমন্ত্রণ সংবাদ দুপুরে। শুনছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনায় ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত বলে মনে করে বিএনপি। প্রস্তাবনায় শুধু হা না উত্তর থাকার বিষয়টিও আপত্তি দলটির। গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, কমিশনের সুপারিশের সঙ্গে কয়েকটি বিশেষ দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল রয়েছে। এ সময় সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে জানিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন জানাচ্ছেন নাইম আফসান। শনিবার সকালে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে। অভিযোগ করেন, সুপারিশমালায় অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্ব নিয়োগ দিয়ে সাংবিধানিকভাবে ক্ষমতায়িত করার চেষ্টা চালানো হচ্ছে। সুপারিশমালাসমূহ পর্যালোচনায় প্রতীয়মান হয় যে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা আর কমিশন সদস্যদের বক্তব্যে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক প্রেরিত স্প্রেডশিটের সাথে মূল নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ, যা গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা এটা বলা মুশকিল। আর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে সংস্কার ও নির্বাচনকে এগিয়ে নিতে হবে। সংস্কার আগে, নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে, সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। সংবাদ সম্মেলনের শুরুতেই গাজায় নিহতদের শ্রদ্ধা এবং ইসরায়েলি বর্বর হামলার তীব্র নিন্দাও জানান বিএনপি মহাসচিব। হত্যাকাণ্ড ইসরায়েল চালাচ্ছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। সংসদ নির্বাচনে প্রার্থিতায় 21 বছরের পরিবর্তে 23 আর ভোটাধিকারের ক্ষেত্রে সর্বনিম্ন বয়সসীমা 16 বছর করার পক্ষে জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রস্তাব দিবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে একথা জানান দলটির সংস্কার বিষয়ক সমন্বয়ক কমিটির কোঅর্ডিনেটর সারওয়ার তুষার। এ সময় আগে গণপরিষদ নির্বাচনের দাবি জানান তিনি। কাল ঐক্যমত্য কমিশনে সংস্কার প্রস্তাবপত্রে মতামত জমা দেওয়ার কথাও জানান এনসিপির এ নেতা। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য গত বুধবার সারওয়ার তুষারকে কোঅর্ডিনেটর করে 4 সদস্যের সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি গঠন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 3 দিন পর শনিবার সকালে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির পরিচিতি পর্ব উপলক্ষে সংবাদ সম্মেলন ডাকে সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির সমন্বয়ক সারওয়ার তুষার।
যেখানে পরিচয় করে দেওয়া হয় দলটির বাকি সদস্যদের সঙ্গে। প্রথম ডানে আছেন মনিরা শারমিন, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এবং এই কমিটির সদস্য হিসেবে কাজ করবেন। পরে তিনি জানান, রোববার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের মতামত জমা দিবেন তারা। 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 111টি সংলাপ ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলছে সংস্কার কমিশন। তবে এই 111টি সুপারিশের বিষয়ে আলোচনা প্রয়োজন বলছে এনসিপি। 166টি সুপারিশের মধ্যে 111টি সুপারিশ মানে কোনো রকম সংলাপ ছাড়াই, আলোচনা ছাড়াই আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে কমিশন মনে করছে, এবং সেটা তারা বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে সরকার আছে, এরকম একটা রিপোর্ট আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে আমরা ওই 111টি যে সংস্কার সুপারিশ, তার মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর ক্ষেত্রে আলোচনার দরকার আছে। তো আমরা সেইটার ক্ষেত্রে কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন, এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে। এ সময় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। প্রয়োজনে একই সাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন হতে পারে বলেও মত এনসিপির এই নেতার। গণপরিষদ নির্বাচন যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ, যেটাকে ইংরেজিতে অনেকে বলে থাকেন ম্যান্ডেটেড কনস্টিটিউয়েন্ট লেজিসলেচার, মানে এমন একটা আইনসভা যার গণপরিষদের ভূমিকাও থাকবে। তো সেই প্রস্তাবটা আমাদের বিবেচনার মধ্যে আছে। এই দুটো নিয়ে আমরা কথা বলবো আগামীকাল। নির্বাচনে প্রার্থিতার ক্ষেত্রে বয়স সর্বনিম্ন 23 ও ভোটাধিকার 16 করার পক্ষে প্রস্তাব দেওয়ার কথাও জানান সারওয়ার তুষার। এ সময় দেশের নতুন সংবিধানের প্রয়োজন উল্লেখ করে 72-এর সংবিধান গ্রহণযোগ্য নয় বলেও দাবি তার। আমরা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আমাদের এই প্রতিনিধি দল তারা গিয়ে এটা জমা দেবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন। পরে প্রেস ব্রিফিংয়ে কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, প্রান্তিক পর্যায়ে 1400 মতামত পর্যালোচনা করে সুপারিশ প্রস্তাব করা হয়েছে। এছাড়া গণমাধ্যমে কালো টাকার লেনদেন সবচেয়ে বড় সমস্যা। অনুমোদন, মালিকানা সবই ছিল নেপথ্যে কিংবা রাজনৈতিক যোগসাজশ। জানান, একজন মালিকের একাধিক গণমাধ্যম থাকা যাবে না। সংস্কার কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা প্রয়োজন নিশ্চিত করতে এন্ট্রি লেভেলের গণমাধ্যম কর্মীদের বিসিএস ক্যাডার সার্ভিসের 9ম গ্রেডের সমান বেতন ও টাকা ভাতা চালুর পরামর্শ দেওয়া হয়েছে। যারা এই টেলিভিশনের মালিকানায় আছেন, বড় বড় সংবাদপত্রের মালিকানায় আছেন, তাদের মালিকানার মধ্যে জনগণের স্বার্থ কতটুকু প্রতিফলিত হচ্ছে তাদের মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠান, সেটা একটা বড় প্রশ্ন। কারণ তাদের কোনো জবাবদিহিতা নাই। ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছে। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এর চাইতে বেশি হতে পারবে না। সারা দেশে একটা রাজনৈতিক ঐক্যমত্য আছে। সব দল সবসময় বলে এসেছে যে বেতার টিভির স্বায়ত্তশাসন দিতে হবে। এখন এটা উপযুক্ত সময় বেতার টিভির স্বায়ত্তশাসন ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা। সাংবাদিকতা সুরক্ষা আইন করার জন্য বলেছে, এবং সাংবাদিকতা সুরক্ষা আইনের একটা খসড়া অধ্যাদেশ জারি করা যাতে সহজ হয়, সেজন্য একটা খসড়া অধ্যাদেশও আমরা তৈরি করে এই রিপোর্টের সাথে। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার আন্দোলনে নেমেছে জুলাই আন্দোলনে আহতরা। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। এর মধ্যে তারা সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী আলী আকাশ। আকাশ, আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আন্দোলনকারীরা কি বলছেন এবং সেখানকার চিত্র যদি আমাদের দর্শককে তুলে ধরতেন আমাদের দর্শকের সামনে। যেমনটা বলছিলেন, আমরা এখন অবস্থান করছি কিন্তু হচ্ছে শাহবাগ চত্বরে, এবং আমরা দেখেছি জুলাই মঞ্চ নামে একটি সংগঠন কিন্তু রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে তারা আজকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসেছে এবং তারা শাহবাগ ব্লক কর্মসূচি কিন্তু এখন পালন করছে। জুলাই আগস্টে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য ঘিরে কিন্তু তাদের এই আন্দোলন আজকে এখানে উপস্থিত হওয়া। তারা আওয়ামী লীগের রাজনীতি যে কোনো ভাবে হোক এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ চান, এবং যতক্ষণ পর্যন্ত জুলাই আগস্ট হত্যাকাণ্ডের আহত
আহত এবং নিহতদের সুচিকিৎসা এবং নিহতদের পূর্ণ মর্যাদা দেওয়া না হয় এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দেওয়া না হয়, পাশাপাশি যতদিন পর্যন্ত আওয়ামী লীগের সুবিচার এই বাংলার মাটিতে না হয় ততদিন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ রাখার দাবিতে তারা কিন্তু আজকে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা কিন্তু এখন শাহবাগ চত্বর অবস্থান করছে এবং শাহবাগ চত্বরকে তারা ব্লক করে দিয়েছে, যার ফলে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, তীব্র যানজট আমরা লক্ষ্য করতে পারছি। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তারা এখন কতক্ষণ পর্যন্ত তারা এই ব্লকেট কর্মসূচি পালন করবে তারা সঠিকভাবে তারা জানাতে পারেননি। তাদের এক দফা দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে এই কর্মসূচি আরো দীর্ঘায়িত হতে পারে বলে তারা জানিয়েছেন। আমরা এখানে যারা উপস্থিত আছেন তাদের কারোর সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বিচার এই বাংলার মাটিতে হবে না ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, এটা তারা নিশ্চিত করতে চায় এবং সেই দাবি নিয়েই কিন্তু তারা এখন শাহবাগে অবস্থান করছে এবং শাহবাগ ব্লক করে তারা দিয়েছে। জ্যোতি, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ সংবাদ। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ মোড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আলী আকাশ। নির্বাহী আদেশে নয়, গণভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। বলেন, জুলাই পিলখানা ও শাপলা চত্বরের গণহত্যার বিচার দ্রুত দৃশ্যমান চায় দেশবাসী। শনিবার রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে কথা বলেন তিনি। আগামী 1 মাস ঢাকায় লিফলেট বিতরণের কথা জানিয়ে মুখপাত্র বলেন, ঈদের পর সারা দেশের সব জায়গায় লিফলেট বিতরণ ও পোস্টার লাগানো হবে। জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে 25 এপ্রিল শহীদ সমাবেশের কথাও জানান তিনি। আমরা এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, কারণ এই এক্সিকিউটিভ অর্ডারে কিন্তু সর্বশেষ জামাতে ইসলামীকেও কি নিষিদ্ধ করেছিল কিন্তু আওয়ামী লীগ, কিন্তু আবার এক্সিকিউটিভ অর্ডারে কিন্তু যে কোনোভাবে ফিরে এসেছে, যে কোনো না কোনোভাবে। আমরা এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, আমরা চাই এই রায় দিবে জনতা। এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রশ্নে বাংলাদেশে গণভোট দিতে হবে। হবিগঞ্জে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে 3 যুবকের বিরুদ্ধে। গেল বুধবার রাতে বানিয়াচাং উপজেলার গুনই গ্রামের এক ঘটনা জানাজানি হয় আজ শনিবার। ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, গ্রামের ইকবাল, কামরুল ও হুমায়ুন এই ঘটনায় জড়িত। এদিকে কুড়িগ্রামের রাজারহাটে 17 বছর এক কিশোরীকে 18 দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলু হককে গ্রেফতার করেছে পুলিশ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে শামীম হোসেনের রিপোর্ট। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে 3 যুবকের বিরুদ্ধে। গেল বুধবার রাতে জেলার বানিয়াচং উপজেলার গুনই গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, ওই দিন রাতে ঘরের বাইরে গেলে একই গ্রামের ইকবাল, কামরুল ও হুমায়ুন তাকে তুলে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। পরদিন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। একটা জায়গার মধ্যে রাখিয়া তারা দর্শন কইরা রেপ কইরা আইনা রাস্তার মধ্যে ফেলা দিছে, এমন তার মধ্যে রাত 2টার সময় পানির মধ্যে মেয়েটা উঠে। আমরা গরিব লোক, তারা হইল ধনী লোক, আর আমরা মৎস্যজীবী হিসাবে তারা আমরা হিংসা করে মনে করছে যে ওই মেয়েটার আমি যা পারি তা করবো, কি করবো, আমার এরা তো প্রভাবশালী লোক। ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে প্রাথমিক সত্যতা পেয়েছেন তারা। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার বিষয়ে প্রাথমিক ইনভেস্টিগেশন করে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং এই নাহিদা আক্তার 14 বছরের একটু কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে এবং এই সংক্রান্তে আমরা বানিয়াচং থানা অফিসার এনসিসির বরাবর একটি ফ্যাক্স বার্তা প্রেরণ করেছি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে কুড়িগ্রামের রাজারহাটে 17 বছরের এক কিশোরীকে 18 দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলু হককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গেল 2 মার্চ রাজারহাটের ওই কিশোরীকে অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে লালমনিরহাট সদরের বাড়িতে আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ধারণ করে আসামিরা। এই মামলায় প্রধান আসামি গ্রেপ্তার হলেও বাকি 2 জন পলাতক। শামীম হোসেন, নিউজ ডেস্ক। ঈদ ঘিরে যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ ও ঢাকা সিলেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে নেওয়া হয়েছে প্রস্তুতি।
ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। থাকবে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও মোবাইল টিম। এছাড়া 10টি রেকার রিজার্ভ রাখা হবে, যাতে কোনো কারণে যানবাহন বিকল হলে দ্রুত সেগুলো সরিয়ে নেওয়া যায়। এছাড়াও আশুলিয়ার বাইপাইল, আব্দুল্লাপুর ও নবীনগর চন্দ্রা মহাসড়কে জনভোগান্তি কমিয়ে আনার চেষ্টা করছে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। ঢাকা সিলেট মহাসড়কেও চলছে 6 লেন উন্নীতকরণের কাজ। ঈদে ঘরমুখো মানুষের যেন কোনো ধরনের সমস্যায় না পড়তে হয়, বিশেষ করে রাস্তায় ট্রাফিকের জন্য। সেজন্য আমরা 9টি রেকার সহ অন্যান্য যেসব ব্যবস্থা, এইসব ব্যবস্থা আমরা রেখেছি। পাশাপাশি আমরা তৎপর আছি, আশা করা যায় ঈদে মানুষকে স্বাচ্ছন্দ্য দিতে পারবো। এবার পাটুরিয়া, দৌলুদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষে করছে ঘাট কর্তৃপক্ষ ও প্রশাসন। ফেরি সংখ্যা বাড়ানো, নিরাপত্তা জোরদার সহ নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা। যানবাহনের চাপ বাড়লে প্রয়োজনে আরও ফেরি সংযোজন করবে ঘাট কর্তৃপক্ষ। এদিকে যাত্রী ভোগান্তি নিরসন ও ঘাট এলাকায় চাঁদাবাজি রুখতে টহল বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সহকর্মী আব্দুল আলিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার অন্যতম প্রবেশপথ পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথ। এই নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঘাট কর্তৃপক্ষ ও প্রশাসন। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদে পারাপার নিশ্চিত করতে ফেরি সংখ্যা বাড়ানো, নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে 17টি ফেরি দিয়ে আমরা ঈদ সার্ভিস পরিচালনা করতে যাচ্ছি। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের নেয়া এসব পদক্ষেপ স্বস্তি এনে দেবে মনে করছেন সুবিধাভোগীরা। চিন্তায় রাহাজানি এইগুলো যেন না হয়, পুলিশ প্রশাসন যেন এগুলোর দিকে একটু নজর দেয়। ঈদের সময় যানজট যাতে না থাকে, পুলিশ প্রশাসন সহযোগিতা করে সবসময়, এটাই আমাদের প্রত্যাশা। সবচেয়ে বড় কথা কি, রোড কাটটা যেন ক্লিয়ার থাকে আর চিন্তায় রাজধানী ডাকাতিটা যাতে খুব কেয়ারফুল থাকে। ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে বিশেষ সতর্কতা গ্রহণের কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন। পাশাপাশি মলম পার্টি ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য রোধ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঈদে যাতে অজ্ঞান পার্টি, মলম পার্টি এবং ছিনতাইকারী যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটাতে পারে এবং বাসে যাতে অতিরিক্ত পরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে, এই জন্য আমাদের সার্বক্ষণিক মোবাইল পার্টি এবং আমাদের কন্ট্রোল রুম থাকবে। আমরা ওখানে সবাইকে যাতে নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে যাতায়াত করতে পারে এবং সবাই যাতে যাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, এই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্তরে প্রোগ্রাম করেছি এবং এটি এক্সিকিউট করে আমরা একটা সুন্দর ঈদ মানুষকে উপহার দিতে চাই। ঈদ উল ফিতর উপলক্ষে মানুষের চলাচল বিঘ্ন করার জন্য সড়ক পথে পাস এবং অন্যান্য যানবাহন যাতে ঠিকঠাকভাবে চলে, নিয়ম শৃঙ্খলা মেনে চলে, সেই জন্য আমাদের ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে। পাশাপাশি আমাদের 2টি আরিচ এবং পাটুরিয়া ঘাটে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবে। পাশাপাশি আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ থাকবে। পাটুরিয়া, দৌলতদিয়া নৌরুটে 17টি এবং আরিচা কাজিরহাট নৌরুটে প্রস্তুত রয়েছে 6টি ফেরি। নির্বিঘ্ন হবে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।